একা ছেড়ে যাস না, মা আমারে বাঁচা, বাঁচা মা। রঙ্গবুড়োর কামের জ্বালা ধিকি ধিকি চলে, নরম কুচি শরীর পেলে আল্লা দেশে চাকে। যা চাইবি তাই পাবি, সোনা মুক্তা নাক চাবি। রঙ্গুর থানে না দিলে বলি সংসার যাবে জলাঞ্জলি। কুন্তল, এই কুন্তল, কি করছিস ভাই এই ঠান্ডায় মাটিতে বসে? সায়ন, সায়ন আমাকে বাঁচা, সায়ন আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচা সায়ন। স্কেটেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য। নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে এবং আমার চ্যানেল স্কেটেলসে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্কেটেলস পরিবারের সকলকে জানাই শুভ বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে তোমাদের জন্য বেশ কিছু চমক আমি স্কেটেলসে নিয়ে আসছি। সেগুলির বিষয়ে আপডেটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা ফলো করো। আজকের গল্প শুরু করার আগে আমি স্কেটেলসের এর আগের গল্পে তোমাদের করা কিছু কমেন্টে যাচ্ছি। কবিতা দাস লিখছে, আমি ইছাপুর থেকে রান্না করতে করতে গল্প শুনি। গল্পটা ভালো লাগলো, তবে সাথে সাথে কিন্তু কষ্টও লাগলো। বাস্তবে যদি এই রকম কালিন্দিরা প্রতিশোধ নিতে পারত তাহলে খুব ভালো হতো। প্রতিভা সরকার লিখছে, খুব ভালো লেগেছে গল্পটা, একদম উচিত শিক্ষা দিয়েছে। এই রকম যদি বাস্তবে হতো তাহলে খুব খুশি হতাম। রুমানা রহমান লিখছে, দাদা আমি ঢাকা থেকে শুনছি, আমি রেগুলার শ্রোতা তোমার চ্যানেলের, খুব ভালো লাগে গল্পগুলো, আর তোমার উপস্থাপনা জাস্ট অসাধারণ। সাইকোলজিক্যাল হররগুলো খুব ভালো লাগে, কোনোদিন আশা করি আমার নামটাও তোমার মুখে শুনবো। ব্রততী বোস লিখছে, উফ কি ভয়ঙ্কর গল্প, অনেকদিন পর এমন গল্প শুনলাম। দাদা অনেক ধন্যবাদ এত ভালো একটা গল্প শোনাবার জন্য। আমি ব্রততী বোস ব্যারাকপুর থেকে বলছি। রুখিয়া খাতুন লিখছে, এতদিন গল্প শুনেছি, তবে আমার কাছে শোনা আজ পর্যন্ত এটা বেস্ট গল্প ছিল। অনেকের কমেন্ট হয়তো আমি আজকে মিস করে গেলাম, বাট নেক্সট এপিসোডে ডেফিনেটলি আমি সেই কমেন্টগুলো হয়তো পড়ব। যাই হোক, তবে তোমরা কিন্তু কোনোভাবেই কমেন্ট করা বন্ধ করো না। তোমরা আজকেও আমার আজকের গল্পটা কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। আর আমার সঙ্গে যদি পার্সোনালি তোমরা কথাবার্তা বলতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে এসো। আমার ইনস্টা আইডি ভয়েস অফ শ্রীরূপ স্ক্রিনে দিয়ে রেখেছি, এছাড়া ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে। সো সেখান থেকে অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে এসো। আমার ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো, চাইলে মেসেজও করতে পারো। তাহলে চলো আজকের ইন্ট্রোটা আর বেশি বড় করছি না, শুরু করছি স্কেটেলসের আজকের গল্প, অনির্বাণ বিশ্বাসের লেখা রঙ্গবুড়োর থান। সকাল থেকেই বাড়িতে ভালো ভালো খাবারের গন্ধ পেয়ে 12 বছরের পারুর মনটা ভারী খুশিই ছিল। আজ তার বাড়িতে কত রকম রান্না হয়েছে, দেশি মোরগের ঝোল, ভাত, মাছ। তাদের মতো এত গরিব ঘরে এসব ভাবাই যায় না। সে জ্ঞান হওয়া পর্যন্ত এত ভালো খাবার কখনো খায়নি। খাওয়ার পরে ভাই বোন সবাই ঘুমিয়ে পড়লে দুপুরে মা তাকে ভালো করে সাজালো। তার মা তাকে আজ নতুন শাড়ি পরিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে। সে নিজেকেও দেখছে, সত্যি অপূর্ব লাগছে তাকে দেখতে। মা তাকে তৈরি করে বাড়ির পেছন দিকে বনের পথ ধরল। সে চারপাশে দেখতে দেখতে যাচ্ছিল। এই রাস্তায় সে কখনো আসেনি কারণ মা তাকে কোনোদিন আসতে দেয়নি। বড় গভীরে জঙ্গল। সে দেখত তাদের গ্রামের কোনো পরব হলে বড়রা সবাই ফল, মুরগি, পাঁঠা এসব নিয়ে এদিকে যায়। তার কৌতূহলী মন। মাকে জিজ্ঞেস করতে মা তার গালে ঠাস ঠাস করে চর কষিয়ে দিয়ে বলেছিল, মাইয়াদের তো কৌতূহল ভালো না, ওদিক পানে কখনো যাইবিলা। তারপর থেকে সে আর কোনোদিন এইসব প্রশ্ন করেনি।
সে অনেক দিনের কথা। এখন সে বড় হয়েছে। আজ তাই তার ভারী আনন্দ। মা নিজেই তাকে এদিকে নিয়ে আসছে। সে একটু ইতস্তত করে আজ সাহস করে তার মাকে জিজ্ঞেস করেই ফেলল, মা আমরা কোথায় যাচ্ছি? সেই এই প্রথম মায়ের মুখের দিকে তাকালো। প্রবল ঝড়ের ঠিক আগে প্রকৃতির যে একটা থমথমে পরিবেশ থাকে, একেবারে সেই রকম। সে একটু থমকে গেল। তার এই উচ্ছ্বাসে হঠাৎই ভাঁটা পড়ল। মা কোনো কথা না বলে চুপ করে দ্রুত বেগে পাহাড়ের ওপর উঠে যাচ্ছিল। সেও আর কোনো কথা না বলে মায়ের পদাঙ্ক অনুসরণ করতে লাগল। বেশ কিছুক্ষণ চলার পরে একটা বাঁক ঘুরতেই রাস্তাটা বেশ খাড়া হয়ে গেল। সেখানে তারা বহু কষ্টে চড়তে লাগলো। কাঁটা ঝোপে গা হাত পা তাদের কেটে যাচ্ছে, তাও তারা উপরে উঠছিল। আর একটা বাঁক ঘুরতেই চারপাশে কেমন যেন অন্ধকার তাদের ঘিরে ধরল। এত অন্ধকার যে ভালো করে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। তার মা আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। তারপর সেখান থেকে একটা মশাল খুঁজে পেল। সেটা জ্বালিয়ে উঁচু করে সমান তুলে ধরতেই কেমন যেন পারুর বুকটা ছ্যাঁত করে উঠল। একটা সংকীর্ণ রাস্তা ধরে তারা আস্তে আস্তে এগোচ্ছিল। আর একটু এগোতেই হঠাৎ বনবাদার ভেদ করে তারা একটা বিরাট গাছের সামনে এসে দাঁড়ালো। তার মা তখন ওই গাছের সামনে মাটিতে হাঁটু মুড়ে নিজে বসে তাকেও হাত জোর করে বসতে বলল। পারুর পাশে কি একটা যেন তার পায়ে এসে লাগলো। তার মা চিৎকার করে উঠল, রঙ্গবরু, রঙ্গবরুর জয়! এই বলে তিনি মাটিতে বারংবার সাষ্টাঙ্গে প্রণাম করছিল। পারু কি করবে বুঝতে না পেরে সেও তার মাকে অনুসরণ করল। তার হাতটা হঠাৎই শক্ত করে তার মাকে চেপে ধরল। তারপর ওই অবস্থায় তাকে টেনে নিয়ে এগুলো। পারু ভয়ানক ঘাবড়ে গেল। গাছের একদম সামনে এসে তারা দুজনেই গাছটাকে প্রণাম করল। সে দেখল তার মায়ের চোখ বেয়ে অঝোর ধারায় জল পড়ছে। মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে। পারুর খুব কষ্ট হচ্ছে। তার মায়ের কাছে সে বরাবরই শাসন পেয়ে এসেছে। অন্য ভাই বোন তবু কিছুটা আদর পেলেও তার কপালে কোনোদিনই সেটা জোটেনি। তবে ঘুমের ঘোরে সে তার মায়ের স্নেহের পরশ পেয়েছে। আজ তার মায়ের হঠাৎই কি হলো? সে কিছু একটা বলতেই যাচ্ছিল, হঠাৎই তার মায়ের মুখটা বড্ড কঠিন হয়ে উঠল। মা হঠাৎই তার হাতটা ধরে হিড় হিড় করে টানতে টানতে সেই গাছের একেবারে কাছে নিয়ে এলো। সে এবার তার লুকোনো একটা ছোরা বের করে নিজের হাত কেটে রক্ত ওই গাছের উপর ছড়িয়ে দিল। পারুর বুকের ভেতর ধুকপুক করছে। সে এবার তার মাকে জিজ্ঞেস করল, কি করছিস মা? তুই কি পাগল হলি নাকি? এসব কি করছিস? আইস তোর বিয়া রে বেটি, আজ বিয়া। ওই ওই তোর বর আইছে। রঙ্গবরুর কামের জ্বালা ধিকি ধিকি জলে, নরম কচি শরীর পেলে আল্লাহ দেশে চাখে। যা চাইবি তাই পাবি, সোনা মুক্তা নাকসাবি। রঙ্গুর থানে না দিলে বলি, সংসার যাবে জলাঞ্জলি। তার মা আরো কিছুটা রক্ত আবারও গাছের উপর ছড়িয়ে দিল। আর সঙ্গে সঙ্গে সেই গাছের ডালপালাগুলোর মধ্যে সরসর করে প্রচণ্ড একটা আন্দোলন শুরু হলো। আর কাণ্ডর মধ্য থেকে একটা মনুষ্যাকৃতির অদ্ভুত ধরনের জিনিস বেরিয়ে এসে হাসল। তাকে দেখে পারু আতঙ্কে চিৎকার করতে গিয়েও পারল না। তার সারা শরীর তখন থর থর করে কাঁপছে। এমন সময় সে পেছন থেকে একটা আচমকা জোরে ধাক্কা অনুভব করল। তার শরীরটা টাল সামলাতে না পেরে ওই গাছ মানবের উপরে গিয়ে পড়ল। তার শাড়ির আঁচল থেকে সবটা গাছের শেকড়ে আটকে কিছুটা ছিঁড়ে খুলে গেল। সদ্য যৌবনে পদার্পণ করা পারুর শরীরটার বেশিরভাগই উন্মুক্ত হয়ে পড়ল। সেই গাছ মানব
তার শরীরটার উপর একবার চোখ বুলিয়ে নিয়ে তাকে পাঁজাকোলা করে তুলে ধরল। তার শরীরে লালার মতো সবুজ আঠালো রসে পারুর ঊর্ধ্বাঙ্গ ভিজে গেল। মা মা আমারে বাঁচা মা, এর হাতে আমাকে ছেড়ে যাস না মা, আমাকে বাঁচা মা। তোর অনেক ভাগ্য, রঙ্গবুরু তুরে পছন্দ করছে। আজ হতি ও তোর স্বামী রে পাগলি। রঙ্গবুরু তখন তার সারা শরীর জুড়ে কামলীলা শুরু করে দিয়েছে। পারু নিজেকে ছাড়ানোর যত চেষ্টা করছে ততই সে গাছপালায় আরো জড়িয়ে যাচ্ছে। তার মা এবার উল্টো দিকে যেতে লাগল। পারু এখন সম্পূর্ণ নির্বস্ত্র। তার সারা শরীরে কামনার রং এসে ভরিয়ে দিচ্ছে। পারু শেষবারের মতো কাঁদতে কাঁদতে চিৎকার করে তার মাকে বলল, মা মা আমারে বাঁচা মা, আমাকে একা ছেড়ে যাস না মা, আমারে বাঁচা বাঁচা মা। তার সেই কান্নায় কঠিন পাথর গলে গেলেও তার মায়ের হৃদয় বিগলিত হল না। চোখের জল মুছে সে ভাবলেশহীন মুখে বাড়ির পথ ধরল। কুন্তল, মনামি, রিয়া, সায়ন গাড়ি থেকে নামতেই একটা ঠান্ডা হাওয়ার ঝলক তাদের গায়ের উপর দিয়ে বয়ে গেল। গাড়ি থেকে মালপত্র নামিয়ে নিলে গাড়ি চলে গেল। দেখ, এই জায়গায় একটা গাড়ি থাকলে বড় ভালো হতো। কিন্তু এক কথা কতবার বলবি বলতো? আমরা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছি, তাই পায়ে হেঁটেই সব জায়গায় যাব। তুই আমাদের গেস্ট হাউসে ফিরে যা, এখানে তোর আর কোনো কাজ নেই। শুনলি না তো, পরে আমার কথা মনে পড়বে। এই বলে সে রাক্সাকটা পিঠে পরে জোরে হাঁটতে থাকলো। এত জোরে হাঁটিস না, ম্যাপটা কিন্তু রিয়ার কাছে আছে, একসাথে না এলে কিন্তু হারিয়ে যাবি। কুন্তল এবারে চুপ করে ওদের দিকে পেছন করে দাঁড়িয়ে পড়ল। মুখে কোনো কথা না বললেও ওরা বুঝতে পারল যে সে বেশ রেগে গেছে। মনামি এগিয়ে গিয়ে ওর পিঠে হাত রেখে বলল, জানিস, এই কেচকিতে আমি আমার বাবার সাথে ছোটবেলায় এসেছিলাম। তখন আমরা এইদিকে একবার ঘুরতে ঘুরতে এসেছিলাম। আমাদের ড্রাইভার তো আদিবাসী ছিল, তিনি আমাদের জঙ্গলের এই পথের কথা বলেছিলেন। ওই ছোট্ট পাহাড়ের উপর থেকে পুরো শহরটাকেই দেখা যায়। আমরা ট্রেকিংয়ে এসেছি, সারা বছর তো আরাম করিস, এইটুকু খালি একটু প্রকৃতির সাথে থাকা, একটু মেনে নিয়ে চল, ভালোই লাগবে। ওরা সবাই মিলে জঙ্গলের আরো গভীরে গেল। আরে এখানে তো বাঘ নেই শুনেছিলাম, কিন্তু আর কি কি আছে রে? দেখ, আজ আর বেশি দূর যাওয়ার দরকার নেই। আরে বাবা, এই গেস্ট হাউসে লোকজন কমই আসে, ওখানে আমরা যাব। আগেই তো বলেছি তোদের, এরপর ওর আশেপাশে অল্প ট্রেকিং করে আমরা ঘুরেও দেখব। গাড়ির ড্রাইভার তো বলছিল এইদিকে নাকি আদিবাসীদের একটা গ্রাম আছে। এই জঙ্গলে আবার সাপদের কোনো অভাব আছে বলে তো মনে হয় না। আসলে ওরাও খাবারের জন্য ঘুরতে ঘুরতে আজকাল এদিকেও চলে আসছে। তোরা গল্পটা একটু পরে করিস। শীতকাল, সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, দয়া করে একটু পা চালা, নাহলে আমরাই আমাদের মতো নতুন আশা সাপদের লাঞ্চ হব। এই দেখে যা, এখান থেকে সূর্য একটা বড় কমলা লেবুর মতো লাগছে। সবাই গিয়ে ছবি তুলতে শুরু করলো। কুন্তল এগিয়ে এসে কিছু বলার আগেই মজা করে ওকে সায়ন একটু ঠেলা মারল, আর কুন্তল টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। ওইদিকে একটু ঢালু হওয়ায় সে গড়িয়ে গিয়ে বনের মধ্যে চলে গেল। সবাই একটু হেসে উঠল। ওরা ছবি তুলতে ব্যস্ত থাকায় ওর দিকে আর কারোরই খেয়াল নেই। একটু পরে রিয়া বলল, এই কুন্তল কোথায় গেল রে? এত ন্যাকা দুগ্ধপ্রস্য ছেলে নিয়ে ঘোরাটা না ভীষণ মুশকিল রে। দেখ, রাগ টাক করে কোথাও বসে আছে হয়তো। আমার জাস্ট এসব চলে না, বুঝলি? যা, তোরা গিয়ে তেল মাখা। আরে যাই হোক, ওকে খুঁজে বের করতে হবে তো। চল গিয়ে দেখি। তোর ওরকম ভাবে ধাক্কা মারতে যাওয়ার কি ছিল বলতো? আরে আমি তো মজা করে করলাম, কি করে জানবো এতটা সিরিয়াসলি নিয়ে নেবে? কুন্তল, কুন্তল, কোথায় তুই ভাই? কুন্তল, কুন্তল, এই কুন্তল, কোথায় রে? কুন্তল, কুন্তল, কুন্তল কোথায় ভাই? এই কুন্তল। ওরা কুন্তলের নাম ধরে ডাকতে ডাকতে জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে লাগলো। কোথাও দেখতে পেল না।
একটু পরে ওরা আরো নিচের দিকে নামছিল। মনের মধ্যে সবারই একটু দুশ্চিন্তা হচ্ছে। একটু পরে হঠাৎই রিয়া চিৎকার করে ওঠে, পেয়েছি! কিরে কুন্তল, এখানে বসে আছিস কেন? ততক্ষণে মনামি আর সায়নও চলে এসেছে। কুন্তল ওদের দিকে পেছন করে বসে আছে। বনের মধ্যে হলেও এই জায়গায় কোনো গাছপালা নেই, বেশ পরিষ্কার। মনে হচ্ছে এখানে অনেকেই আসে। কিরে, নিজেই বললি দেরি হচ্ছে আর এখন এখানে বসে সময় নষ্ট করছিস? কুন্তল মুখের মধ্যে কিরকম একটা অদ্ভুত আওয়াজ করে বিড়বিড় করছে। অদ্ভুত, বড় অদ্ভুতভাবে এসে ছড়াটা বলছে, রঙ্গবুড়োর কামের জ্বালা ধিকি ধিকি চলে, নরম কচি শরীর পেলে আহ্লাদে সে চাখে, যা চাইবি তাই পাবি, সোনা মুক্তা নাক ছাবি, রঙ্গর থানে না দিলে বলি সংসার যাবে জলাঞ্জলি। সায়ন গিয়ে কুন্তলকে আবারও একটা ধাক্কা দিল। কুন্তল এবারে যেন কোনো ঘোর থেকে জেগে উঠল। ওদের দেখে সে একটু ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, তোরা কখন এলি? তাড়াতাড়ি চল, যেতে যেতে কথা হবে। এবার কিন্তু সত্যি অনেকটা দেরি হয়ে যাবে। কুন্তল উঠতেই ওরা চারপাশে তাকিয়ে দেখল বেশ কয়েকটা গাছে লাল নীল রঙের সুতো জড়ানো রয়েছে। ওরা আশেপাশে তাকিয়ে অনেকগুলো নরকঙ্কাল দেখতে পেল। জায়গাটায় কেমন যেন গা ছমছম করছে। এই, তোরা এখান থেকে তাড়াতাড়ি চল। ওদেরও জায়গাটা একটু অদ্ভুতই লাগছে। ওরা সবাই তাড়াতাড়ি পা চালিয়ে যাচ্ছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই ওরা একটা বড় বাড়ি দেখতে পেল। বাড়িটা বেশ পুরনো। ওরা উপরে উঠছিল, কারণ বাড়িটা বেশ উঁচুতে। সবাই ইয়াং হওয়ায় কারোরই কোনো অসুবিধে হয়নি। বেশ খানিকটা ওপরে উঠে ওরা হাঁপিয়ে গিয়েছে। সামনে বারান্দার সিঁড়ির ওপর সবাই বসে পড়ল। এই জায়গাটা থেকে পুরো জায়গাটার ভিউ পাওয়া যাচ্ছে। সূর্য অনেকক্ষণ ডুবে গিয়েছে। শীতের বেলা হওয়ায় দূরে জঙ্গলের উপরে যেন একটা ধোঁয়ার চাদর বিছিয়ে দিয়েছে। বেশ লাগছে দেখতে। এমন সময় হঠাৎই ওদের পেছনে কে যেন ডাক দিল, বাবুরা এ পড়েছেন? ভালো ভালো, তার নিচে বইছেন কেন? আমি কতগুলো চেয়ার বের করে দিছি, দাঁড়ান। সে 4-5টা বেতের চেয়ার আর একটা টেবিল বের করে দিয়ে ভালো করে মুছে দিল। ওরা ধপাধপ এর ওপর গিয়ে বসে গা এলিয়ে দিল। তোমার নাম কি গো? আমাদের জন্য একটু চা আর খাবার নিয়ে এসো না, আসলে বড্ড খিদে পেয়ে গেছে সবার। আগে আমার নাম মংলা। আগে একটু এখানে থাকবার পারমিশনের কাগজটা দেখাইবেন। মনামি ব্যাগ থেকে সেটা বের করে তার হাতে দিল। সে দেখে ফেরত দিয়ে দিল। আসলে আপনাদের আসার তো কোনো কথা ছিল নাই বাবুরা। এখন বরং চা বিস্কুট দিচ্ছি, রাতে খাবেন তো? তোমার কাছে কোনো চিঠি আসেনি? যাই হোক, আজকে রাতের মতো কিছু একটা খাবার করে দাও। আমি আজকে খিচুড়ি আর বেগুন ভাজা করে দিচ্ছি, আমাকে কিছু টাকা দিন, কাল একদম ভর ভর বাজার করে আনিব। মনামি ব্যাগ খুলে তাকে কিছু টাকা দিল। সে সেটা নিয়ে ভেতরে ঢুকে গেল। চল ঘরগুলো দেখি একবার। এইটি রাখেন বাবুরা, একটু বাদেই দরকার পড়ব। তা আপনারা আমায় ডাকতেছিলেন? ঘরগুলো তাড়াতাড়ি খুলে দাও। একটু সময় দেন বাবুরা, আপনাকেও আগে চা দিয়ে নি, তারপর সব খুলে দিচ্ছি। এই বলে সে ভেতরে চলে গেল। ওরাও সবাই বাইরে এসে বসে গল্প করতে লাগলো। একটু পরেই সে ওদের জন্য গরমাগরম চা আর বেগুনি নিয়ে এলো। একটা বড় বাটিতে করে অনেকটা চাল ভাজাও দিল। ওদের এতক্ষণে সুপ্ত খিদেটা চাগার দিয়ে উঠল। সবাই একেবারে ঝাঁপিয়ে পড়ে খেতে লাগলো। বেশ রাতে ঘরের মধ্যে একটা আওয়াজে সায়নের ঘুম ভেঙে গেল। সে দেখল কোথায় একটা মৃদু শব্দ হচ্ছে। সে প্রচণ্ড ঠান্ডায় কম্বলের মধ্যে থেকে মুখ না বের করেই কান খাড়া করে শুনতে চেষ্টা করল। কে যেন একটা দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ করছে। প্রথমে ঘুমের ঘোরে মনের ভুল মনে হলেও একটু পরে সে বুঝল, না, এই ঘরের মধ্যেই কেউ এটা করছে।
রাতের অন্ধকারে নিস্তব্ধতার মাঝে পাশের ঘরের কথাও মনে হয় যেন একদম পাশ থেকে কেউ বলছে। তাই সে একটু ভয়ে ভয়ে উঠে বসে চারপাশে দেখছে। জমাট অন্ধকারের জন্য ভালো করে সে দেখতে পাচ্ছে না। সে শব্দের দিকে ভালো করে তাকালো। এতক্ষণে তার চোখ সয়ে এসেছে। সে চমকে উঠল। কুন্তল ঘরের এক কোণায় মাটিতে বসে আছে। সে ভালো করে শুনল। হ্যাঁ, ঠিকই ভেবেছে। কুন্তলই বিড়বিড় করে কিসব যেন বলে চলেছে। রঙ্গবুড়োর কামের জ্বালা ধিকি ধিকি চলে, নরম কচি শরীর পেলে আল্লা দেশে চাকে, যা চাইবি তাই পাবি, সোনা মুক্তা নাক চাবি, রঙ্গুর থানে না দিলে বলি সংসার যাবে জলাঞ্জলি। কুন্তল, এই কুন্তল, কি করছিস ভাই এই ঠান্ডায় মাটিতে বসে? তার কথা শেষ হওয়ার আগেই সে একটা ভয়ঙ্কর রাগে গড়গড় করে শব্দ করল। সায়নের বুকের ভেতরে ঠিপ ঠিপ করছে। সে একটু ইতস্তত করে আবারও তাকে ডাকল। ভাই, তুই বিছানায় উঠে আয়। ওখানে বসে কি করছিস? কুন্তল একটা অদ্ভুত ভাষায় কি যেন বলে উঠে রাগে ফুঁসছে। অন্ধকারের মধ্যেও তার চোখের মণিগুলো যেন জ্বলছে। একটা ভয়ঙ্কর হিংস্র দৃষ্টিতে সে তার দিকে তাকিয়ে রয়েছে। সায়নের গলা শুকিয়ে গেল। সে চিৎকার করতে গিয়েও পারল না। কুন্তল সেই একইভাবে গড়গড় করে আওয়াজ করছে। সায়ন সেই চোখের দিকে তাকাতেই পারছে না, যেন সে জ্বলে যাবে। সে বিছানা থেকে নামার সাহস হারিয়ে ফেলেছে। অনেক কষ্টে সাহস করে ভাঙা গলায় চিৎকার করে উঠল, রিয়া, মনামি, তোরা তাড়াতাড়ি আয়। কুন্তল যেন কিরকম করছে রে। এ কথা বলার সঙ্গে সঙ্গে কুন্তল কিছুটা অদ্ভুতভাবে তার দিকে তেড়ে এলো। সায়ন বিছানা থেকে লাফ মেরে দরজার দিকে দৌড়ল। ততক্ষণে দরজায় বাইরে থেকে ওরা ধাক্কা মারছে। সায়ন দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিতেই ওরা ভেতরে ঢুকল। লম্ফটার শিখাটা বাড়িয়ে দিল। কুন্তলকে ওরা ওই রকম অস্বাভাবিকভাবে দেখে ভয়ে পেয়ে আঁতকে উঠল। কুন্তল রিয়াকে সামনে পেয়ে ওকে জোর করে ধরে নিল। তারপর ওর চোখে মুখে জিভ দিয়ে চাটতে শুরু করলো। এক ধাক্কায় বিছানায় ফেলে দিল। তারপর তার উপর ঝাঁপিয়ে পড়ল। সায়ন দৌড়ে গিয়ে কুন্তলকে ছাড়াতে গেল, কিন্তু তার গায়ে তখন আসুরিক শক্তি। এক ধাক্কা মারতেই সায়ন ছিটকে পড়ল। মনামি এগিয়ে ছাড়াতে যাবে ভাবলেও ভয়ে পিছিয়ে এলো। কুন্তল তখন এক টানে রিয়াকে নির্বস্ত্র করে ওপর থেকে নিচে লেহন করে যাচ্ছে। রিয়া তীব্র ঘৃণায় ছটফট করছে, কিন্তু সেই শক্তির কাছে তার সব চেষ্টা বিফল। কুন্তল তাকে জাপটে ধরে তার কামলীলা সম্পূর্ণ করছে। রিয়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। এখন দ্বিগুণ উৎসাহে সে তার শরীরের প্রতিটি আনাজ কানাচে তার কামলোলুপ স্পর্শ রেখে চলেছে। মনামি নিরুপায় হয়ে বাইরে বেরিয়ে এসে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে মংলা এসে ভেতরে ঢুকে সব দেখল। তারপর কিসব মুখে বিড়বিড় করে উঠল। তার মুখ ওই অল্প আলোতেও যেন ফ্যাকাশে হয়ে গেছে বোঝা যাচ্ছে। মংলা মনামিকে শান্ত হতে বলে আবারও কোথায় চলে গেল। একটু পরে সে এসে কয়েকটা লাল পাতা দৌড়ে গিয়ে কুন্তলের মাথায় চেপে ধরল। ওর হাতটা জুড়ে সাইপা ধরেন। সায়ন এতক্ষণে যেন সম্বিত ফিরে পেল। সে আর মনামি মিলে কুন্তলকে ওই অবস্থায় চেপে ধরল। পাতাটা ছোঁয়ানো মাত্রই কুন্তলের সারা শরীর যেন থরথর করে কেঁপে উঠল। সে এবার সায়ন মনামিকে অ্যাটাক করতে গেল, কিন্তু ওরা প্রাণপণে ওকে ধরে রাখার চেষ্টা করল। কিন্তু তার সঙ্গে ওরা পারবে কেন? এক ধাক্কা দিতেই যাচ্ছিল, সেই সময় মংলা তার কপালে কি যেন একটা গুরু দিতেই সে জোরে চিৎকার করে একবার ছটফট করে উঠল। তারপর একেবারে নিস্তেজ হয়ে পড়ল। ওকে সাইরা দেন বাবু, ওর এখন কোনো জ্ঞান নাই। ওরা সত্যি সত্যিই দেখল কুন্তল অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। সায়ন কুন্তলকে ধরে খাটে শুইয়ে দিল। তারপর মনামি রিয়ার গায়ে পোশাক পরিয়ে দিল। রিয়া কেমন যেন থম মেরে গেছে। মনামি
তাকে ওর নাম ধরে জোরে ডাকল। রিয়া, রিয়া! রিয়া চমকে উঠে ওর দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। মনামি তাকে জড়িয়ে ধরল। সায়নও এসে ওর মাথায় হাত বোলাচ্ছিল। কুন্তল, কুন্তল, এটা আমার সাথে। ওকে দোষ দিবেন নাই বাবু। বাবু জেনে শুনে কিছুই করেন লাই গো। ও তো এই রাতে মুখে আনতেও মানা। কাল সকালে সব বলবো। আপাতত বিপদ কাইটা গেছে, আপনারা সব গিয়ে শুয়ে পড়েন। কি সব বলছো মংলা? আরে কুন্তলের ঠিক কি হয়েছে সেটা বলো না। ওনারে টেনায় ধরিছিল। আমি একটু মন্ত্র জানি, তাই রোগকে রাতের বেলায় ওসব কথা বলতে লাই গো বাবু। ওসব কথা বলতে লাই। ও এখন ঘুমাইবে, ওরে ঘুমাইতে দাও, আমি বরং চলি। কিন্তু ওদের কারুরই বুকে সাহস নেই যে কেউ কুন্তলের পাশে শোবে। ওরা মুখ চাওয়াচাওয়ি করে মংলার দিকে তাকানোর আগেই দেখে সে চলে গিয়েছে। আমি এই সোফায় শুয়ে কাটিয়ে দেবো, তোরা চলে যা। তবে দরজাটা কিন্তু কেউ বন্ধ করিস না। আর আমার সাথে যেটা হলো সেটার কি বিচার হবে? আমি কুন্তলকে ছাড়বো না। প্লিজ কাঁদিস না, দেখ ও নিজের মধ্যে ছিলই না। মংলা তো তোকে বলল, বল। তোকে রঙ্গবুডুতে ধরেছিল। ও বড্ড সাংঘাতিক গো বাবু, বড্ড সাংঘাতিক। যারে ধরে তারে সহজে সারেক লাই গো, সহজে তারে সারেক লাই। আমার তাহলে কি হবে? আমি কি কি পাপ কাজ করলাম? নিজেকে ক্ষমা করতে পারছি না। তোর কোনো দোষ লাই। ও তোর মধ্যে দিয়া ওর শখ পূরণ করে। কি ঘটনা এখানে আগেও হয়েছে। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই মন্ত্র জানলে কি করে? আসলে আমাদের গ্রামের এক বাবা ছিলেন, তার অনেক সেবা করছি আমি, তারই ফল। মংলা কিছুক্ষণের মধ্যে সকালের ব্রেকফাস্টে রুটি আর আলুর দম দিয়ে গেল। সবাই খেয়ে নিল। খাওয়ার পরে রিয়া মনামির কাছে বসে চা খাচ্ছে। দূরে জঙ্গলের অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কুন্তল উঠে রিয়ার কাছে গিয়ে বসে বলল, দেখ, আমার কিচ্ছু মনে নেই। আমি কিন্তু... রিয়া এবার ওর দিকে তাকিয়ে একটু হেসে মাথা নাড়ল। কুন্তল উঠে যেতে গেলে রিয়া বলল, কিরে, তোরা আজ ওই দিকে বেরোবি না? কুন্তল এবারে হেসে উঠল। সায়ন বলল, চল তোরা রেডি হয়ে নে, আমিও তো একরকম রেডি হয়েই আছি। আমরাও তৈরি। একদম। সবাই বেরোতে যাবে এমন সময় হঠাৎই মংলা এসে দাঁড়ালো। সে হেসে বলল, ঘুরতে যাচ্ছ নাকি? তা ব্যাস ব্যাস, ঘুরে আসো। দুপুরের মধ্যে এসো কিন্তু, আমি রেডি রাখবো। কিরে, তোরা আজ যাবি ওখানে না কাল যাবি? আজ গেলে কিন্তু খাবারের ব্যাগটা নিতে হবে, তাহলে ওকে দুপুরে রান্না করতে না বলাই ভালো। ওরা একটু মুখ চাওয়াচাওয়ি করতে সে অবাক হয়ে বলল, আরে সেই রকমই তো কথা ছিল। এখানে কি তোরা ছুটি কাটাতে এসেছিস নাকি? না মানে আসলে রিয়া ঠিক আছে তো, আমরা 1-2 দিন কিন্তু ওয়েট করতেই পারি। কুন্তলও একটু ইতস্তত করে মাথা নাড়ল। না, তোদের কোনো অসুবিধে না থাকলে আমারও কোনো অসুবিধে নেই। তাহলে তো হয়েই গেল। সবাই তাহলে আজকেই চল। কাল যা হলো, আমার এই পাণ্ডব বর্জিত জায়গায় আর একদম থাকতে ইচ্ছা করছে না। আমারও তাই মনে হয়। মংলাদা, তোমায় আজ দুপুরে আমাদের রান্নাটা করতে হবে না। বাকিরা সবাই একটা করে ছোট পিঠে ঝোলানো ব্যাগ নিয়ে নিল। সায়ন খাবারের বড় ভারী ব্যাগটা রেডি করে কুন্তলের কাছে দিয়ে দিল। কুন্তল অবাক হয়ে তাকালে সায়ন বলল, এটা তোমার কাল রাতের ঘটনার জন্য শাস্তি। কুন্তল কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু রিয়ার সঙ্গে চোখাচোখি হওয়াতে সে একটু ঢোক গিলে আর কিছু বলল না। কুন্তলের আচরণ দেখে বাদবাকি সকলেরই মুখে একটা চপল হাসি খেলে গেল। তাড়াতাড়ি ফিরে আইসো, বেলা গড়িয়া গেলে এই জঙ্গলের পরিবেশ পাল্টায় যাই গো। তোমরা শহরে নখ, বিপদে পড়লা বাঁচানোর কেউ থাকবা না, তাই কইছি গো।
সায়ন ঘর থেকে দুটো এয়ার গান নিয়ে এসে ওকে দেখালো। ছোটোখাটো বিপদে পড়লে আমরা নিজেদের বাঁচাতে পারবো এটা দিয়ে। কুন্তলও হেসে একটা এয়ার গান তুলে নিল। সন্ধ্যার আগে ফিরো, এসব সব সময় কাজ করে না। তাছাইরা অচেনা জায়গা, রাতির আঁধারে না থাকাই ভালো। এই বলে সে আর না দাঁড়িয়ে ভেতরে চলে গেল। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প রঙ্গবুড়োর ধান। গল্পটা তোমরা যারা এত দূর শুনলে তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর তার সঙ্গে স্কেটেলসে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, গল্পে কেয়ারটেকারের নাম আসলে কী ছিল? সঠিক উত্তর তোমরা কমেন্ট করে আমাকে জানাও। অনেকক্ষণ বেশ মজা করেই ওরা হাঁটছিল। হঠাৎই রাস্তাটা যেন এক জায়গায় এসে দুই ভাগে ভাগ হয়ে গেল। দুটো রাস্তাই ওপরের দিকে উঠছে। ওরা একটু কনফিউজ হয়ে গেল। টিম লিডার মনামি একটু চিন্তিত হয়ে পড়ল। তাই দেখে কুন্তল বলল, দেখ, দুটো রাস্তাই যখন ওপরের দিকে গেছে তখন আর চিন্তা করার কোনো কারণ নেই। দুটো দিয়েই আমরা ওপরের দিকে উঠব। একটু শর্ট কিংবা লং কাট হতে পারে, এই যা। উফ, আর পারছি না রে। কি হলো বলতো? এত বড় বড় পাহাড়ে ট্রেকিং করে এসে শেষে কিনা এই ছোট পাহাড়ে চড়তে পারবো না। মনামি অনেকটা ওপরে উঠে গেছে। সে ওপর থেকে বলল, পাহাড়ের গা ধরে একটু সাবধানে আয়। এই পাহাড় ছোট হলেও কিন্তু বাঘগুলো এত খাড়া নয়। তোর মাউন্টেনিয়ারিংয়ের ট্রেনিং করা আছে বলে অসুবিধা হচ্ছে না, নইলে আমাদের অবস্থা খুবই কাহিল ভাই। দিনের আলো তো এখানে ঢুকছেই না প্রায়। এত ঘন জঙ্গল, কিন্তু আশ্চর্যজনক হলেও পাহাড়ের মাথায় গাছপালা বেশ কমই মনে হচ্ছে। তবে পাহাড়ের মাথায়ও কিন্তু সূর্যের আলো বেশ ফিকে হয়ে এসেছে। সূর্য ডোবার আগেই ওপরে পৌঁছতে হবে, নাহলে তো ফিরতেই পারবো না। উফ, তোদের কি ওপরে ওঠা খুব জরুরি? শোন না বাবা, এত দূরে এসে মাঝপথে আবার ফিরে যাবার কোনো মানে হয় না। চল না, আর একটু কষ্ট করে চল। আরে এ তো এসেই গেছি প্রায়। কুন্তল কোনো মতে কখনো পাহাড়ের গা, কখনো হাত পা দুটোই কাজে লাগিয়ে ওপরে উঠতে থাকল। মনামি ছাড়া বাকিদেরও প্রায় একই অবস্থা। রাস্তাটা ক্রমশ এত খাড়া হচ্ছিল যে ওদের উঠতে বেশ কষ্টই হচ্ছে। এখন ছোট পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে, ফলে কেউই আর নামতে চাইছে না। একটা বাঁক ঘুরতেই মনামি চিৎকার করে উঠল, এই, এখানে তো পুরো সমতল রে, আর একটু কষ্ট করে উঠে আয়। পাহাড়ের মাথাটা অনেকটাই সমতল, কিন্তু ওর ডান পাশে অনেক ফুল ছড়ানো রয়েছে। পুজো পাঠ করা হয়েছে বলে মনে হলো। সমতল এই জায়গাটার ডান দিকে একটা বড় গাছ রয়েছে। সূর্যাস্ত হয়ে গেছে। পুরো জায়গাটা এখান থেকে খুব সুন্দর লাগছে। ওরা সবাই ফটোশ্যুট করছিল। ধীরে ধীরে দূরে হালকা মেঘের মতো কুয়াশা বনের মাথায় যেন জমাট বাঁধছে। রিয়া ও মনামি বিভিন্ন পোজে পরপর ছবি তুলছিল। মাঝে মধ্যে সায়নকে জড়িয়ে ধরেও ওরা ছবি তুলছে। কিছুক্ষণ পরে ওদের খেয়াল হলো যে কুন্তলকে কোথাও পাওয়া যাচ্ছে না। ওরা কয়েকবার নাম ধরে ডাকলো, কিন্তু কোথাও তাকে দেখতে পাওয়া গেল না। সায়ন একটু নিচে নেমে দেখল, না, কোথাও তার কোনো ট্রেস নেই। রিয়া ও মনামিও চারপাশে দেখছে। বারবার তারা কুন্তলের নাম ধরে ডাকল, কোথাও কোনো সারা শব্দ নেই। এদিকে চারপাশে ক্রমশ অন্ধকার নেমে আসছে। এইরকম জায়গায় অন্ধকার ঝুপ করেই নেমে আসে। সায়নের কাছে এসে মনামি বলল, আমরা ছবি তুলতে ব্যস্ত থাকায় ওর দিকে আর নজরই দেওয়া হয়নি। এই বাজে কথা বলিস না তো, ও বাচ্চা নাকি? ওর নিজেরই তো আমাদের সঙ্গে থাকা উচিত ছিল। একসঙ্গে এসেছে যখন, তখন আলাদা যাবেই বা কেন? আসলে এখানে তো কোনো ম্যাপ নেই, তাই জন্যই চিন্তা। আর অন্ধকার তো প্রায় নেমেই এলো। এখন না ফিরলে কিন্তু ভীষণ মুশকিল আছে। ওরা আবারও জোরে জোরে কুন্তলের নাম ধরে ডাকলো। এই রিয়া আবার কোথায় গেল রে? তাই তো, উফ, আর পারি না। একে কুন্তলকে পাওয়া যাচ্ছে না, তার উপর আবার ওকে খুঁজতে গিয়ে রিয়া মিসিং। ওরা একবার কুন্তল আর একবার রিয়ার নাম ধরে জোরে জোরে ডাকল। তাদের ডাক
দূরে পাহাড়ে ইকো হয়ে ফিরে এলো, কিন্তু ওরা এলো না। এবারে ওদের বুকের ভেতরে ধুকপুকানি শুরু হলো। এক অজানা আশঙ্কায় ওরা চারপাশে পাগলের মতো খুঁজছে। এমন সময় সায়ন হঠাৎই পাহাড়ের খাদের ধারে রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখল। রাস্তাটা যেমন সরু তেমনই খাঁড়া। দুইজন তো দূরের কথা, একজনের পক্ষে যাওয়াটাই দুষ্কর ব্যাপার। রিয়া ওখানে দাঁড়িয়ে অবাক নয়নে কিছু একটা দেখছে। ওদের ডাক যেন তার কানে পৌঁছচ্ছেই না। ওরা যে ওখানে যাবে সেই সাহসও ওরা পেল না। যা সালা, ও আবার ওদিকে গেল কি করে? দাঁড়া, আমি একবার এগিয়ে গিয়ে দেখি, যদি কোনো মতে ওকে ফিরিয়ে আনতে পারি। না, তুই লাইফ রিস্ক নিয়ে এভাবে যাস না। তোর কিছু হয়ে গেলে আমি এখানে একা একা কি করবো বলতো? ওরা বারবার ও নাম ধরে ডাকল, কিন্তু সে যেন সম্মোহিত হয়ে আছে। সায়ন রেগে একটা ছোট পাথরের টুকরো ওকে ছুঁড়ে মারল, আর তাতেই সে যেন চমকে উঠল। কিরে, ওদিকে কি দেখছিস? চলে আয়, চলে আয় এদিকে, সাবধানে আয়। রিয়া হাত দিয়ে ওই জঙ্গলের দিকে দেখালো। এই ওদিকে কি আছে রে? দেখ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু দেরি করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। রিয়া আবারও ওই দিকে কেমন রোবটের মতো দেখালো। সায়ন এগোতে গেলে মনামি ওর হাত টেনে ধরল। সায়ন হাত ছাড়িয়ে বলল, আরে দেখ, দেখছিস না কি অবস্থা? আমি না গেলে ওর নিজে থেকে আসার ক্ষমতা অবধি নেই। আর তাছাড়া ও আমাদের কি দেখাচ্ছে সেটাও তো দেখা দরকার। এই বলে সে যেতে গিয়ে অবাক হয়ে গেল। মনামিও চমকে উঠল। রিয়া সেখানে নেই। সায়ন ওই সরু রাস্তা দিয়ে দৌড়ল। মনামিও পিছনে গেল। সে ভয় পেতে সায়ন তার হাত ধরে ওকে এই দিকে নিয়ে গেল। রাস্তাটা একটা বাঁক নিয়েছে, বেশ খাড়া। ওরা প্রায় হামাগুড়ি দিয়ে উপরে উঠল। উপরে উঠতেই একটা সমতল জমি পেল, সামনে জঙ্গল। সায়ন চারপাশে তাকিয়ে দেখল। মনামি হঠাৎই একটা চাপা আর্তনাদ করে উঠল। সায়ন অবাক হয়ে ওর দিকে তাকাতেই সে হাত বাড়িয়ে সেদিকে দেখালো। সে প্রথমে ভালো করে বুঝতে না পারলেও পরে সে চমকে উঠল। রিয়া সম্পূর্ণ নগ্ন হয়ে ওই গাছটার দিকে তাকিয়ে রয়েছে। পাশে তার পোশাক পরে রয়েছে। সায়ন চিৎকার করে তাকে ডাকল। সে যেন কিছুই শুনতে পাচ্ছে না। রিয়া আস্তে আস্তে ওইদিকে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। সায়ন তাকে আটকানোর চেষ্টা করতে দৌড়ল, কিন্তু হঠাৎই সে চমকে উঠে থমকে গেল। আরে এই এখানে ওটা কে? মনামিও দেখে চমকে উঠল। রিয়া যতই কাছে এগোচ্ছে ততই সামনের একটা বড় গাছটার শেকড় ডালপালাগুলো খুলে খুলে যাচ্ছে, আর তার মধ্যে বসে একটা ছেলে। সেও সম্পূর্ণ নির্বস্ত্র। তার সারা গায়ের মধ্যে গাছের শেকড় জড়ানো। তার নিম্নাঙ্গেও পাতলা শেকড় জড়ানো রয়েছে। সেখানেও খুব সম্ভবত আদিবাসী একটা মেয়ে রয়েছে। সেও সম্পূর্ণ নগ্ন। সে ওই গাছ মানুষের উপর বসে রয়েছে। তার সারা শরীরে সেই হাতের মতো শেকড়গুলো উপর থেকে নিচের দিকে উঠছে আর নামছে। সেও তার কোমরের উপর উঠে বসল। সে বারবার গাছটাকে আবেশে জড়িয়ে ধরছে। মেয়েটাও পাগলের মতো আবিষ্ট হয়ে রয়েছে। সে তার সারা শরীরে যৌবনাদৃপ্ত অঙ্গগুলো তার কাছে সঁপে দিয়ে পরম তৃপ্তি অনুভব করছে। আর পুরো গাছটা যেন পরম তৃপ্তিতে বারবার কেঁপে কেঁপে উঠছে। মেয়েটা সেই ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে খুব আদর করছে, আর তার সাথে কামাবেশে অঙ্গরাগে মেতে উঠল। ওরা এসব দেখে একেবারে ভরকে গেল। মনামি সায়নকে ঠেলা মারাতে তার সম্বিত ফিরে এলো। সে নিজেকে সামলে নিল। দেখ রিয়া, ইয়ার কি মারিস না, ভালোই ভালো এদিকে চলে আয়। না না, এসবের হাত থেকে রিয়াকে বাঁচাতেই হবে। কিন্তু সে তখন যেন একটা ঘোরের মধ্যে ওই দিকেই হেঁটে চলেছে। একেবারে নিরুপায় হয়ে সায়ন ঠাকুরকে স্মরণ করে সরু রাস্তা দিয়ে মারল এক ছুট। তারপর রিয়াকে ধরে ঝাঁকুনি দিল। সে হঠাৎই সম্বিত ফিরে পেয়ে আমি কোথায় বলে জ্ঞান হারালো। সায়ন কোনো মতে রিয়াকে ধরে নিয়ে মনামের কাছে দিয়ে আবারও ওইখানে গিয়ে রিয়ার জামা কাপড় নিয়ে আসতেই যাবে, এমন সময় তার ওই গাছের দিকে চোখ পড়তেই সে চমকে উঠল। আরে, এ তো অনেকটা কুন্তলের মতো দেখতে।
কিন্তু ততক্ষণে সেই গাছের শেকড় ও ডালপালা তার দিকে তাড়াতাড়ি সরসর করে আসছে। সে কোনো মতে নিজেকে সামলে দৌড়ে পালিয়ে এলো। রিয়াকে চোখে মুখে জলের ঝাপটা দিতেই তার জ্ঞান ফিরে এলো। রিয়া অবাক হয়ে তাকাতেই সায়ন বলল, সব প্রশ্নের উত্তর পাবি। আপাতত অন্ধকার হয়ে যাচ্ছে, নিচে নামতেই হবে আমাদের। ওরা রিয়াকে ধরে নিচের দিকে নামাতে লাগলো, কিন্তু অন্ধকার গাঢ় হয়ে যাওয়ায় আর এগোতে পারল না। রাস্তা বেশ খাড়া, পাহাড়ের অন্ধকার ঝুপ করেই নেমে আসে, সেটা জানতো বলেই ওরা তাড়াতাড়ি করছিল। কিন্তু ভাগ্য বাদ সাধলে আর কি বা করা যাবে। রিয়া কিরকম যেন একটা থম মেরে আছে, তার ঘোর এখনো ভালো করে কাটেনি। ওরা সবাই মোবাইলের অল্প আলোয় হাতড়ে হাতড়ে একটা জায়গায় বসল। মনামের মতো শক্ত মনের মেয়েও হতাশ হয়ে বলল, খুব ফেঁসে গেলাম রে, কি করে যে গেস্ট হাউসে পৌঁছাবো কে জানে, এদিকে কুন্তলকেও খুঁজে পাচ্ছি না। কিছু করার নেই রে, ওকে খুঁজতে গিয়েই ইয়ার এইরকম হলো। আর তাছাড়া চোখের সামনে যা দেখলাম আমার নিজেরই তা বিশ্বাস হচ্ছে না। একটা গাছের সাথে, মানে ভাবার বাইরে ভাই। হ্যাঁ, ওই ছেলেটা ওইভাবে বসে থাকায় কিছুই বোঝা গেল না। গাছের সাথে মানুষের অঙ্গরাগ, এটাও কি সম্ভব নিজের চোখে? ইস ম্যাগো। এমন সময় বনের মধ্যে একটা ডাক শুনতে পেল। তারা কান পেতে ভালো করে শুনল, কে যেন তাদের ডাকছে। নিচ থেকে শব্দটা আসছে, শব্দটা বড্ড চেনা। একটু পরে তারা আবছা একটা আলো দেখল। আমরা এখানেই আছি, এদিকে আসুন। তার হাঁক শুনে সেই আলোর রেখা কাছাকাছি চলে এলো। কাছে আসতেই তারা মংলাকে চিনতে পারল। সায়ন তো তাকে জড়িয়েই ধরল। আরে 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 কি কি সারান দেন বাবু, পড়ে যাবো তো। তুমি আমাদের বাঁচালে মংলাদা। এই অন্ধকারে খাড়া রাস্তা দিয়ে নিচে নামাটা একেবারে অসম্ভব ছিল। আমি ঠিক বুঝছি, তোমরা শহরের নখ, তখন আইসো না দেখা জানি যেটা বারণ করছি ওটাই করছো, তাই আমি লণ্ঠন নিয়ে বেড়ায় পড়ছি। এখন চলো দেই, আমার সনে আইসো। মনামি রিয়ার হাত ধরে নিয়ে এগোলো। সায়ন ওর পেছনে ফলো করতে লাগলো। বেশ কিছুক্ষণ চলার পরে মনামি দেখল ও কেমন যেন উপরের দিকেই উঠছে। গাছপালার ঘনত্ব আগে বেশি ছিল, এখন কোনো কোনো জায়গায় বেশ কম। হ্যাঁ রে সায়ন, আমরা নামছি না উঠছি রে? না মানে আমাদের গেস্ট হাউস তো নিচের দিকে। তুই এদিকে কতবার এসেছিস আগে বলতো? মংলাদার থেকে কি তুই বেশি রাস্তা চিনিস? যা নিয়ে যাচ্ছে চুপচাপ চল। বলছি বড্ড জোরে জোরে যাচ্ছে না? আমরা তো হাঁপিয়ে উঠছি। ওটাই বল। আরে এরা একে গ্রামের লোক, তারপর এদের এলাকার সব চেনা রাস্তা। জোরে যাবে না তো কি আস্তে আস্তে যাবে? তারপর রাতও হয়ে গেছে, বন্য সাপদের ভয়ও তো আছে নাকি। এখন চুপচাপ চল। মনামি দেখল সায়ন কথাটা ঠিকই বলেছে, কারণ সত্যিই বেশ রাত হয়েছে। বন্য সাপদ অ্যাটাক করলে কিচ্ছু করার থাকবে না। অদ্ভুতভাবে রিয়া খুব তাড়াতাড়ি নামছে। প্রথমে তার হাত ধরেই নামছিল, কিন্তু এখন সে মংলার পেছনে পেছনে হাঁটছে। সায়ন আর সে প্রায় কাছাকাছি রয়েছে। এতদিনের ট্রেকিং করা অভ্যেস, কিন্তু আজ যেন তার শরীর আর চলছে না। অনেকক্ষণ ধরে তারা যে হাঁটছে, তাদের এখানে আসতে 1-1.5 ঘন্টারও বেশি লাগেনি। তাও ছবি তুলতে তুলতে এসেছিল। আবারও সায়নকে বলাটা ঠিক হবে না, হয়তো এই পথটা সেফ, তাই সে নিয়ে যাচ্ছে। এদিক বড্ড খাড়া আছে, আকাশে সাঁদ আছে, চিন্তা লাইগো, সাবধানে আইসো। আমাগো চিনা রাস্তা, উটা লাগবা না, তোমরা সাবধানে আইসো। সায়ন লণ্ঠটা নিয়ে দেখল মনামির উঠতে অসুবিধে হচ্ছে। সে হাত বাড়াতে মনামি হেসে থ্যাঙ্কস বলে তার হাত ধরে উঠছিল। হ্যাঁ রে, রিয়া কোথায় গেল? রিয়াজ কামাল করে দিচ্ছে রে, ও মংলাদার সাথে আছে, চিন্তা করিস না, এবারে আর ওর পেছনে লাগা যাবে না। মনামিও হাসল। বেশ কিছুটা ওঠার পরে ওরা রিয়া আর মংলাকে দেখতে পেল না। জায়গাটা বেশ সমতলের মতো, আর এগোবে কিনা সেটা বুঝতে না পেরে চারপাশে তাকিয়ে দেখল, না, কোথাও কেউ নেই। সামনে বেশ বড় একটা ঝোপের মতো একটা বিশাল গাছ,
চারপাশে গভীর বন, সামনে যাওয়ার কোনো রাস্তা নেই। ওরা কি বনের মধ্যে ঢুকলো নাকি? আমি তো আর কোনো রাস্তা দেখতেও পাচ্ছি না, কি করবি? পাশ দিয়ে কোনো রাস্তা আছে কি? সে তার লণ্ঠনটা তুলে ধরে দেখল, তারপর বেশ নিরাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এভাবে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মংলাদা, রিয়া, তোমরা কোথায়? মংলাদা, রিয়া সবাই কোথায়? কয়েকবার প্রাণপণে ডাকল, তাদের আওয়াজ বহু দূরে ইকো হয়ে গেল, কিন্তু কোথাও কেউ প্রত্যুত্তর দিল না। ওরা সামনের দিকে কিছুটা এগিয়ে দেখল পাশ দিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। কোনো রাস্তা খুঁজে না পেয়ে ওরা হতবিহ্বল হয়ে পড়ল। হঠাৎই প্রচণ্ড একটা ঝড় উঠল, সেটার প্রকোপ ক্রমশ বাড়ল। চারপাশে গাছপালা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা হলো। ওই পাহাড়ের মাথায় ওরা আর দাঁড়িয়ে থাকতে পারল না। এখন তো আর কিছু করার নেই, চল আমরা বরং বনের ভেতর ঢুকে পড়ি। কিন্তু এখানে আননোন প্লেসে বনে ঢুকে যদি কোনো বিপদে পড়ি? সায়ন কি করবে ভাবছে, এমন সময় বনের মধ্যে থেকে যেন একটা আওয়াজ এলো। সায়ন, মনামি, এই দিকে চলে আয়, ভেতরে আয় না। রিয়ার গলা শুনে সায়ন তড়িঘড়ি মনামির হাত ধরে টানতে টানতে বনের মধ্যে ঢুকে পড়ল। একটু যেতেই মনামি ওর হাতে একটা ঝটকায় ছাড়িয়ে নিল। সায়ন অবাক হয়ে গেল। মনামি আঙুল দিয়ে ওকে দেখালো। সায়ন ওই দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠল। কি সম্ভব? সে দেখল ওই গাছের মাঝে একটা মানুষের মতো অবয়ব, কিন্তু তার হাত পা বলে কিছু নেই, সবই গাছের ডালপালা। তার মুখে একটা তীব্র কামনার আসক্তি। সে মনামির দিকে তাকিয়ে রইল, মুখ দিয়ে একটা রসালো জিভ বের করে চেটে নিল। পাশে একটা শীতকারের আওয়াজ শুনে ওই দিকে তাকিয়ে চমকে উঠল। রিয়া সম্পূর্ণ উলঙ্গ হয়ে পাশের ওই মানুষ গাছকে জড়িয়ে ধরে আবেগে ছটফট করছে, আর তার সারা শরীরে জিভ দিয়ে চাঁটছে। রিয়াকে একটা ডাল দিয়ে কোলে তুলে নিয়ে বুকের ভেতর মুখটা দিতেই সে আনন্দে খিলখিল করে হেসে উঠল। তারপর তাকে জড়িয়ে ধরে পাগলের মতো ওঠানামা করতে লাগলো, আর মাঝে মাঝেই আনন্দে চিৎকার করছে। মনামি হঠাৎ চেঁচিয়ে উঠল। সায়নের সঙ্গীত ফিরল। সে দেখল মনামির পা দুটোকে ততক্ষণে সেই শেকড় বাকড় জড়িয়ে ধরেছে। সে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। সায়ন দৌড়ে গিয়ে প্রাণপণে সেটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সেই মোটা শেকড় যেভাবে তাকে ধরেছে তার থেকে তাকে ছাড়ানো প্রায় অসম্ভব। আমাকে এগুলো থেকে ছাড়া সায়ন, আমাকে রিয়ার মতো করতে চাইছে। সায়ন গায়ের জোরে ওকে ছাড়াতে পারল না। দাঁড়া, দেখছি কি করা যায়। তার মাথায় হঠাৎই একটা বুদ্ধি খেলে গেল। সে সামনে রাখা লণ্ঠনটা ওই শিকড়ের উপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে সেটা ভেঙে দাউ দাউ করে আগুন ওই শিকড়ে লেগে জ্বলে উঠল, আর বাতাসের তীব্রতায় সেটা দ্রুত ওই গাছেও লেগে গেল। সেটা পুড়তে লাগলো, সেটা ছড়িয়ে পড়ল। তারপর দাউ দাউ করে সবকিছু যখন পুড়ে যাচ্ছে তখন সায়ন চিৎকার করে রিয়াকে ডাকল। রিয়া, রিয়া, আগুন লেগেছে, তাড়াতাড়ি চলে আয়। দেরি করিস না, উড়ে যাবি। রিয়ার কোনো খেয়ালই নেই। আগুন বাড়তে বাড়তে ওই গাছেও লাগলো। আগুনের আঁচে সে একবার চিৎকার করে উঠতেই গাছের শেকড় তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। এবার আগুনের লেলিহান শিখা তাকেও ঘিরে ধরল। গাছের পোড়ার সাথে রিয়ার চিৎকার মিলে মিশে একাকার হয়ে গেল। মনামি আর সায়ন কাঁদতে কাঁদতে একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল। চোখের সামনে তাদের এক বন্ধুর এই রকম মর্মান্তিক পরিণতি সহ্য করা সত্যিই অসম্ভব। আগুন বাড়তে থাকায় তারা এবার ভয় পেয়ে গেল। আগুনের লেলিহান শিখার আঁচের তাপ তাদের গায়ে লাগছে। আগুন যদি সামনের দিকে ধরে যায় তাহলে ওরা পালানোর সুযোগও পাবে না। এখন কি করবে? সায়ন উপায়ন্তর না দেখে মনামিকে নিচের দিকে নামতে বলল। ওরা খুব সাবধানে নিচে নামতে লাগলো, কারণ এখন আর তাদের সাথে লণ্ঠন নেই। ঘোর অন্ধকারে দুইজন একে অপরের যষ্টি হয়ে কোনো মতে ধীরে ধীরে নামছে। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, কারণ একটু অসাবধানতা তাদের মৃত্যুর কারণ হতে পারে। এভাবেই কিছুটা নামার পরে আর একটা বাঁক ঘুরতেই তারা আবারও আগুনের আভাস পেল। এই রে,
নিচেও আগুন লাগলো নাকি রে? তাহলে তো আর কোনো উপায় নেই। তাই তো দেখছি রে। দাঁড়া, আগে থেকে কান্নাকাটি করিস না, আমাকে আগে দেখতে দে। না, আমিও যাব। সাহসে কুলাচ্ছে না, কিন্তু এদিকে যাওয়াও তো চাই। সায়ন আর মনামি খুব ভয় ভয় নিচে নামল। সামনের বাঁকেই আলোটা আরো প্রমিনেন্ট দেখাচ্ছে। মনামি টেনশনে সায়নের হাতটা খিমচে ধরল। ওরা খুব সাবধানে নিচে নামল। সায়ন একটু আগে এগিয়ে এল। মনামিকে সে ইশারায় পিছনে থাকতে বলল। এক পা করে সে অবশেষে বাঁকটা ঘুরেই চিৎকার করে উঠল। মনামি দৌড়ে তার কাছে এগিয়ে গেল। তুমি এখানে এখানে কি করছো? তুমি রিয়াকে ছেড়ে কেন গিয়েছিলে? তারা দেখল সামনে একটা মশাল হাতে মংলা দাঁড়িয়ে রয়েছে। তার হাতের মশালের আগুনের আলোটাকে ওরা উপর থেকে দাবানল ভেবে এতক্ষণ অকারণ ভয় পেয়েছে। এদিক পানে আয়। আগে উত্তর দাও, তুমি রিয়ার সাথেই তো ছিলে, তাহলে রিয়ার এই দশা কেন হলো? আমি মশালা নিতে গেছিলাম। এটা আমাগো পূজার থান, আমাগো দেবতা রঙ্গু বুডুর থান। এখানে মশাল ছাড়াও অনেক কিছু আছে। এই বলে পাশে ঝোপের ভেতর থেকে একটা তলোয়ার বের করে তুলে ধরল। জয় রঙ্গু বুডুর জয়, জয় রঙ্গু বুডুর জয়। ওরা মংলার আচরণের এই পরিবর্তনে বেশ অবাক হলো। মংলা হাতের ইশারায় তাকে ফলো করতে বলল। তার এক হাতে তরোয়াল আর অন্য হাতে মশাল দেখে ওরা মনে মনে একটু ঘাবড়ে গেল। কিন্তু এখন তাদের ওকে অনুসরণ করা ছাড়া আর কোনো উপায়ই নেই। মংলা অন্য রাস্তা হলেও দ্রুত আবারও পাহাড় বেয়ে উপরে উঠছে। বাধ্য হয়েই ওরাও উঠছে। মংলা ভাই, আমরা কিন্তু গেস্ট হাউসে ফিরে যাব। রিয়ার মৃত্যু আমি নিজের চোখে দেখেছি, আর কুন্তলকে তো খুঁজেই পাচ্ছি না। এই অবস্থায় আমরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। এখানে কেউ হারায় না রে, সবাই আসে, শুধু দেখার চোখ চাই, বুঝছিস? একবার চোখ সে দেখকে নে। এই বলে সে তার মশালটা একটু উপরে তুলে ধরতেই ওরা চমকে উঠল। মশালের রংটা কেমন যেন দাবানলের রঙের মতো লালচে লাগছে। হঠাৎই পেছন থেকে কাকে যেন উঠে আসতে দেখল, সম্পূর্ণ নগ্ন। নিম্নাঙ্গে গাছের পাতা আর শ্যাওলার মতো সবুজ রঙের কিসব লেগে আছে, কেমন যেন ঘুরে রয়েছে। আরে বড্ড চেনা চেনা লাগছে। কুন্তল, হে কুন্তল, কি রে তুই এভাবে? কি হয়েছে তোর? কেমন অদ্ভুতভাবে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে। আরে রিয়া, কি রে, তোর কি হয়েছে? পেছন থেকে মনামির গলার আওয়াজ শুনে সায়ন চমকে উঠে তাকিয়ে রিয়াকেও দাঁড়িয়ে দেখছে। তার সারা শরীরে পোড়ার দাগ, সেও সম্পূর্ণ নগ্ন আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মনামি তার এই অবস্থা দেখে কেঁদে ফেলল। এমন সময় আরও বহু মানুষ খাদের ভেতর থেকে উঠে আসতে দেখা গেল। বেশিরভাগই আদিবাসী, তবে সভ্য জগতের লোকের সংখ্যাও কম নয়। সবাই সম্পূর্ণরূপে নগ্ন, সবাই কেমন যেন ঘোরের মধ্যে রয়েছে, একইভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। রঙ্গু বরুর কামের জ্বালা ধিকি ধিকি জলে, নরম কচি শরীর পেলে আল্লাহ দেশে চাখে। যা চাইবি তাই পাবি, সোনা মুক্তা নাকসাবি। রঙ্গুর থানে না দিলে বলি, সংসার যাবে জলাঞ্জলি। ক্রমে 10 জন 50 থেকে বাড়তে বাড়তে অজস্র লোকজন ওপরে উঠে এসে তাদেরকে ঘিরে ধরল। ওরা বেশ ঘাবড়ে গিয়ে একে অপরের দিকে চেয়ে রইল। সবাই রঙ্গু বুডুর ভজ্ঞা, উনার পেশার। তোমরাই কি ওপরের যাকে ইচ্ছে ভোগ করতে পারো। শোন, আমাদেরকে পালাতে হবে। এরা কেউ মনে হয় জীবিত নয়, কারণ রিয়াকে আমরাই নিজেরা মরতে দেখেছি নিজেদের চোখে। তাহলে আমাদের চোখের সামনে যে দাঁড়িয়ে আছে সে তাহলে কে? মনামি কিছু বোঝার আগেই মংলা এক ধাক্কায় সায়নকে ঠেলে ফেলে দিল। তারপর মনামির হাতটা ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে লাগলো।
সায়ন, সায়ন আমাকে বাঁচা, সায়ন আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচা সায়ন। সায়ন ওকে আটকাতে গেলে সেই নগ্ন মানুষগুলো ওকে সামনে ব্যারিকেড করে দিল। ও তাদের ঠেলে ওর কাছে আর যেতে পারল না। মংলা তাকে টানতে টানতে সামনে একটা গাছের সামনে নিয়ে এসে বলল, রঙ্গবুডু তোর ভোগ গ্রহণ কর, জয় রঙ্গবুডুর জয়। হঠাৎই আবারও প্রচণ্ড জোরে ঝড় বইতে লাগলো। চারপাশে সবকিছু উথাল পাথাল হয়ে যাচ্ছিল। সেই গাছটা যেন একটা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। সে গাছের শেকড়গুলো খুলে গেল। গাছের মাঝখানে কাণ্ডের দিকে একটা মানুষের মতন কে যেন আবারও অট্টহাসি হেসে উঠল। তার হাতগুলো সামনের দিকে বাড়ালো। মংলা যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। আচমকা সে মনামিকে প্রচণ্ড এক ধাক্কায় ওই গাছের দিকে ছুড়ে দিল, আর তার দেহটাকে এসে যেন লুফে নিল। মনামি আর্তনাদ করে উঠল। সেই মানুষ গাছটা নিমেষে তার শেকড় বাকড় দিয়ে তাকে নগ্ন করে দিল। একটা বিকট উল্লাসে সে ফেটে পড়ল। তারপর সে তার দেহটাকে নিয়ে কিছুক্ষণ বলের মতো লোফালুফি খেলল। মনামি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। এবার শুরু হলো তার সঙ্গে কামলীলা খেলা। সায়ন আপ্রাণ তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তাকে সেই দেহগুলো চাপটে ধরল। এই সময় ওইদিকে তাকিয়ে মংলা সহ বাকি সবাই এবার মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে দুই হাত পাশে রেখে একবার করে মাটিতে মাথা ঠুকে আবারও উঠে বসে কিসব অজানা মন্ত্র বলছিল। রঙ্গবুড়ুর কামের জ্বালা ধিকি ধিকি জলে, নরম কচি শরীর পেলে আল্লাহ দেশে চাখে, যা চাইবি তাই পাবি, সোনা মুক্তা নাক চাবি, রঙ্গুর থানে না দিলে বলি, সংসার যাবে জলাঞ্জলি। কিছুক্ষণ এটা চলতে লাগলো। সায়নকে ওরা ধরে ওই গাছের দিকে ছুঁড়ে দিল। দুটো শেকড় ওকে ধরে নিল। সায়ন তীব্র স্বরে চিৎকার করে উঠল। কেচকের গভীর জঙ্গলে একটা ভাঙা গেস্ট হাউসে 4টি রাকস্যাক পাওয়া গেছে। কলকাতা থেকে 2 জন ছেলে ও 2 জন মেয়ে বেড়াতে এসে মিসিং হয়ে গেছে। সারা জঙ্গল খুঁজেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সরকার সবাইকে এদিকের এই জঙ্গলে আসতে নিষেধাজ্ঞা জারি করেছেন। পুলিশ সুপার এক বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন। তদন্ত চলছে। এর 10 বছর বাদে কেচকের সেই জঙ্গলে একদল ছেলেমেয়েরা হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। একটা ছেলে দূরে দূরবীন দেখিয়ে বলল, আরে ওই তো সেই গেস্ট হাউস, চলো তাড়াতাড়ি। ওখানে যাওয়াটা কি ঠিক হবে? সবাই মিলে সেই মেয়েটাকে ধরে টানতে টানতে ওই গেস্ট হাউসে নিয়ে গেল। তারপর সিঁড়ি দিয়ে উঠে সামনে চেয়ারে ধপাস করে সবাই বসে পড়ল। ওয়েলকাম ওয়েলকাম, আপনাদেরকে এই গেস্ট হাউসে স্বাগত জানাই। হঠাৎই পেছন থেকে আওয়াজ শুনে ওরা তাকিয়ে দেখল একটা অল্প বয়সী স্মার্ট বেশ সুপুরুষ একজন দাঁড়িয়ে হাসছে। অনেক দূর থেকে আসছি, আমরা আজকে রাতটা এখানে থাকবো, হবে তো? নিশ্চয়ই হবে, ফুডিং অ্যান্ড লজিং সবই হবে। তোমাদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি এক্ষুনি কিছু খাবার আর কফি নিয়ে আসছি। ওরা সবাই একসঙ্গে আনন্দে মাথা নাড়ল। মেয়েরা ছেলেটার দিকে তাকিয়েছিল। আমি শর্মি। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ইউর নেম? সে চলেই যাচ্ছিল, তার গলা শুনে ফিরে মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলল, আমার নাম সায়ন, সায়ন বোস। শেষ হলো স্কেডেলসের আজকের গল্প রঙ্গবুড়ুর থান।
গল্পটা তোমরা যারা শেষ পর্যন্ত এত দূর শুনলে, তোমরা কে কোথা থেকে আমার আজকের গল্পটা শুনলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তার সঙ্গে গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। স্কেরি টেলস যদি প্রথমবারের জন্য তুমি শুনে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি নতুন গল্প আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। আজকের গল্প পাঠে ছিল শুভ। বিভিন্ন ভূমিকায় ছিলাম আমি শ্রীরূপ, সৌরভ রায়, বর্ণালী, প্রদীপ্তা এবং দেবস্মিতা। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইনে ছিল পিক্সেলেট থেকে আকাশ। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে বাংলা নববর্ষের নতুন বছর সবাই খুব খুব ভালো করে কাটাও। নতুন বছরে স্কেরি টেলস তোমাদের জন্য নতুন নতুন অনেক চমক নিয়ে আসছে। সেগুলির বিষয়ে জানার জন্য অবশ্যই কিন্তু স্কেরি টেলসের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখো।